প্রিয় দর্শক, জীবনে সংগ্রাম করে নিজের স্বপ্নকে যারা বাস্তবায়ন করেছেন, জয়ী হয়েছেন, তাদের স্বপ্নজয়ের গল্প নিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন স্বপ্নজয়ী। আজ এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন উদ্যোক্তা মাকসুদা খাতুন পায়রা। আমরা প্রথমেই জানতে চাবো যে আপনার ছোটবেলায় কথা, আপনি ছোটবেলায় কেমন স্বপ্ন দেখতেন, কি স্বপ্ন আপনি দেখতেন? তো ছোটবেলায় কি আপনি চিন্তা করেছেন যে আপনি এত বড় উদ্যোক্তা হবেন? প্রথমে যদি ছোটবেলার গল্প বলি, একদম খুব ছোটোভাবেই বলতে হয়, সেটা হচ্ছে একদম মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি আর কি। ছোটোবেলার গল্প আগেও যদি এখন বলি যে আমার বাবা এখন পর্যন্ত চাকরি করেন, তার মানে বুঝতে পারছেন যে কতটুকু সাধারণ ফ্যামিলি থেকে। তো সেইভাবে একদম সাধারণ স্বপ্ন নিয়ে বড় হওয়া। 3 বোনের মধ্যে আমি ছিলাম সবার বড়। তো তখন থেকেই স্বপ্ন ছিল যে যেহেতু 3 বোন, বাবা মার স্বপ্ন যে আর কিছু করি আর না করি আমাদের 3টা বোনকে যেন সুন্দরভাবে পড়াশোনা করিয়ে তারা মানুষের মতো মানুষ করতে পারে। সেই স্বপ্ন নিয়েই হচ্ছে ছোটোবেলাটা পার করেছি। মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। তো এরকম করে সাধারণভাবে বড় হতে হতে একসময় খালি স্বপ্ন ছিল যে শিক্ষকতা পেশা থাকবো আমি। তো ওই স্বপ্ন নিয়েই আমার ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স, ফাইন্যান্সে MBA। 2008 থেকে 2012 সালে আমি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের টিচার হিসেবে কল্যাণপুরে রিয়াজউদ্দিন হাই স্কুলে চাকরি করেছি। এরপরে চাকরি ছেড়ে একটা বাইং হাউসে চাকরি করেছি। ওরকম স্পেসিফিক যদি ছোটোবেলা বলি, আসলে আমাদের মধ্যবিত্ত জীবনে খুব একদম ঘটা করে বলার মতো কোনো ছোটোবেলা না। খুব সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা, ফ্যামিলি খুব খুব রেস্ট্রিক্টেডভাবেই মানুষ হয়। ওর মধ্যে শুধু স্বপ্ন এতটুকুই যে আমার যদি বলি যে মানুষের একটা এইম থাকে যে কি হবে, তখন এইম ছিল যে টিচার হব। যদি ভালো লাগা বলি, ভালো লাগা বলতে ছিল বই পড়া আর হচ্ছে গাছ লাগানো। এখনও যদি আপনি আমার ফ্যাক্টরির ছাদেও দেখবেন যে ফ্যাক্টরির ছাদে আমাদের ওই আম গাছ, লিচু গাছ, তা আঙ্গুর গাছ, একদম A to Z। স্বপ্ন বলতে হচ্ছে গাছ লাগানো, পাখি পালা আর বই পড়া। যেহেতু আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স, ফাইন্যান্সে MBA, অ্যাটলিস্ট আমি বাসায় বসে যদি 10টা বাচ্চা ব্যাচেও পড়াই আমার একটা হাত খরচ হয়ে যাবে। তো ওই চিন্তা করেই আসলে আমি চাকরি ছেড়ে দিই আর কিছু করব না। তো এমন একটা সময় হয় কি যে আমাদের আমি আমার হাজব্যান্ড দুইজনে মিলে যে একটু এক্সট্রা ইনকামের জন্য সে একটা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করছে, আমি হচ্ছে বাসায় ব্যাচে পড়ছি। এর পাশাপাশি সে আবার পড়াশোনা করেছে, ডিগ্রি কমপ্লিট করেছে মালয়েশিয়া থেকে। তো ওই করার পরে তার হচ্ছে একটা ব্যাকআপ হয়ে মানে থাকার জন্য, এক্সট্রা একটা ব্যাকআপের জন্য কিছু বন্ধু বান্ধবের সাথে টুকটাক বিজনেস করতো। তো এরকম একটা বিজনেস করতে গিয়ে মোটামুটি তখন আমাদের দুইজনের সংসারে যতটুকু থাকে মোটামুটি ওইটা লস করে বিজনেসে লস করার পর আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টের পরে। তার এমন হয় যে মাঝখানে অনেক দিনের স্মৃতি পর্যন্ত নাই। তখন অলরেডি হচ্ছে আমার একটা বেবি হয়ে গেছে, হাজব্যান্ড অসুস্থ। যে ব্যাকআপ হিসেবে কী করা যায়, আমরা মেয়েরা সবসময় চিন্তা করি যে আমাদের ব্যাকআপ আমাদের স্বামীরা থাকবে, কিন্তু আমি ওই জায়গাটা চিন্তা করেছি যে আমি হচ্ছে শুধু একটা মেয়ে হিসেবে না, শুধুমাত্র স্ত্রী হিসেবে না, যে আমার এমন একটা ব্যাকআপ থাকবে যেন কেউ বলতে না পারে যে আমি ফ্যামিলির জন্য কি করেছি। আমার কিছু হয়ে গেলে তো আমার হাজব্যান্ড আমাকে ব্যাকআপ দিত। যেহেতু আমার হাজব্যান্ড এখন কিছু প্রবলেমে পড়েছে, কিছু করতে পারছে না, তার হচ্ছে একটা এত বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমি যেন তার লাইফে এমন একটা ব্যাকআপ হতে পারি যে আমার ফ্যামিলিটাকে আমি ভালো একটা কি বলতে পারবো স্বাবলম্বী করে আবার নতুন মাত্রায় যেন গড়ে তুলতে পারি। তো ওই স্বপ্ন থেকে আমরা তো সবাই জানি যে বাঙালি মেয়েদের আর কিছু থাকার না থাকে, বাবা মা যখন বিয়ের সময় কিছু গহনা দিয়ে দেয় নিজেদের সামর্থ্য অনুযায়ী। তো আমার সেভিংস আর গহনা দিয়ে আমি হচ্ছে মাত্র 5 জন এমপ্লয়ি নিয়ে শাবাব লেদারটা প্রতিষ্ঠা করি। আপনার স্বপ্ন কতটুকু সফল হয়েছে? না, এটা যদি বলতে চাই আসলে স্বপ্ন আমার অনেক বড়। আমার এখন হচ্ছে মাত্র 65 জন এমপ্লয়ির একটা সেট আপ। আমার স্বপ্ন একসময় বিশাল কমপ্লায়েন্স ফ্যাক্টরি হবে, যেমন এখন আমি ISOর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো স্বপ্ন আসলে অনেক বড়। সেই হিসেবে যদি বলি আমি 10%ও আমার স্বপ্ন অ্যাচিভমেন্ট এখনও করতে পারি না। আমার স্বপ্ন যে বাংলাদেশের মধ্যে শাবাব লেদার এমন একটা প্রতিষ্ঠান হবে মানুষজন এক নামে চিনতে পারে যে না, শাবাব লেদার একটা ভালো প্রতিষ্ঠান। এখন 9টা দেশে আমার হচ্ছে প্রোডাক্ট যায়। এক সময় যেন বাংলাদেশের মানুষ যখন অস্ট্রেলিয়াতে যাবে তখন যেন শাবাব লেদারের নাম শুনে। তো স্বপ্ন আসলে অনেক বড়। তো আমি আমার স্বপ্নের যদি বলি যে 10% এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট করতে পারি নাই। আপনার প্রথম স্বপ্ন বাস্তবায়নের অনুভূতি কেমন ছিল? আমি যদি আমার প্রথম একদম প্রোডাকশন যখন করি, আমার একদম ফার্স্ট প্রোডাকশন ছিল 48 পিস ওয়ালেট। তো এটা প্রথম অর্ডার, তো খুব এক্সাইটেড আমি যে আমি প্রথম কাজের অর্ডার পেয়েছি। সেটা 48 পিস না 48,000 পিস সেটা বিষয় না, প্রথম অর্ডার। তো খুব
একদম নিখুঁতভাবে কনজামশন করলাম যে না আমার প্রফিট তো হবেই, এই সেই সব কিছু মেলায় হচ্ছে অর্ডার করলাম, ডেলিভারি দিলাম, ডেলিভারি দিয়ে দেখি যে মোটা অঙ্কের একটা লস করেছি। আচ্ছা। তো প্রতিনিয়ত শিখতে যেতে দেখলাম যে একরকম কনজামশন, আরেক রকম আবার হচ্ছে প্রত্যেকটা কাজের যখন নাকি আমি স্টেপ বাই স্টেপ, এর জন্য আসলে আমি যেটা প্রথমে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে প্রত্যেকটা সময় আল্লাহর রহমত ছাড়া আমরা আসলে কেউই ঈশের বাইরে কিছুই করতে পারবো না, এটা একটা। কিন্তু সেকেন্ডলি আমি মনে হয় খুবই লাকি যে দেখা গেছে যে একটা চিন্তা করেছি যে এটা করবো, কিন্তু সাপোর্টিভ কোথাও না কোথাও পেয়ে গেছি। যেমন হচ্ছে আমি যখন প্রথম মার্কেটে যাই, যে আমি তো প্রোডাক্ট বানালাম, লং ওয়ালেট বানালাম, লেডিস পার্স বানালাম, এগুলো সেল করবো কোথায়? তখন হচ্ছে ফার্স্ট আমি এতটুকু জানি, অনলাইনটা এত বুঝি না, তো যে কোনো মানুষ 10 জন মানুষের কাছে গেলে অন্তত একজন মানুষ আমার প্রোডাক্টটা কিনবে। এই তখন শুরুতে আমি আজিজ সুপার মার্কেট, নিউ মার্কেট, তারপর প্রেসিডেন্ট লাগেজের বিভিন্ন শোরুমগুলোতে গিয়ে যে আমি এই প্রোডাক্টগুলো বানাচ্ছি, দেখেন আপনাদের এই প্রোডাক্টগুলো লাগবে কিনা, কেউ রাখছে না, এরকম করে দিয়ে আসতাম যে ঠিক আছে আপনাদের যদি ভালো না লাগে 1 সপ্তাহ পরে এসে আমি হচ্ছে আমার প্রোডাক্টগুলো ব্যাক করে নিয়ে যাব। তো এইভাবে যখন দেখলাম যে না একটু করে 1 সপ্তাহ পরে গিয়ে কোনো শোরুমে দেখলাম 2টা সেল হয়েছে, কোনো শোরুম ব্যাক করছে, কোনো শোরুম বলছে না এটা তো ভালো যাচ্ছে আবার কন্টিনিউ করেন। এইভাবে করে যখন দেখলাম যে না মোটামুটি একটা রেসপন্স পাচ্ছি, প্রায় 1 বছরের সময় লেগে গেছে যে আমি আসলে ঠিক পথে আগাচ্ছি নাকি ভুল, প্রতিদিন মনে হতো প্রথম 1টা বছর। তো ওই 1 বছর আবার পাশাপাশি কি করেছে, এটা আসলে অনেক সময় এই পাশাপাশি আমি রাত্রে গিয়ে আবার স্টুডেন্ট পড়াতাম, যদি আমি বিজনেসে ফেল হয়েই যাই, মরে তো যাইতে পারবো না, মানে জীবন থেকে পালানোর কোনো অপশন নাই, এনিহাও আমাকে টিকে থাকতে হবে। তো আমি কি করতাম, ওই যে 8টা থেকে 5টা পর্যন্ত ফ্যাক্টরিতে কাজ দেখতাম, 5টার পরে আবার 2টা-3টা ব্যাচ স্টুডেন্ট পড়াতাম, যে কিছু পারি আর না পারি যতক্ষণ অ্যাটলিস্ট পাগল না হয়ে যাব ততক্ষণ পোলাওয়ান যারা আছে মানে স্টুডেন্ট যারা, তাদের অ্যাটলিস্ট পড়াতে পারবো। তো এই 1-1.5 বছর এই বিজনেসটার সাথে সাথে আমি দেখা স্টুডেন্টগুলোকে ছাড়ি নাই। যখন 1 বছর পরে দেখলাম যে না অ্যাটলিস্ট আমার প্রোডাক্টের কিছুটা গ্রহণযোগ্যতা বেড়েছে, তো 17 সালের মাঝামাঝির পর নিজের ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করে যে না আমি পারবো। আর যখন ওয়ালেট দিচ্ছি তখন আবার তারা বলছে যে না আপনার ওয়ালেটগুলো তো ভালো হচ্ছে, আপনি এটার সাথে কিছু মানি ব্যাগ দেন, কিছু বেল্ট দেন, কিছু লেডিস ব্যাগ দেন। এই করতে 2019-এর শেষের আমার এমন হয়েছে যে আমার কাস্টমারে বলতেছে যে আপনার তো মার্কেট ভালো, আপনি কিছু জুতা বানান আস্তে আস্তে। তো আমি হচ্ছে 20 সালে, এখন আবার বলতে গেলে সেই চ্যালেঞ্জের গল্প, 2020 সালে আমি হচ্ছে জুতা শুরু করলাম, মাত্র একটা শোরুম সহ জুতা টুতা শুরু করলাম। এর ভিতরে মার্চে গিয়ে 26শে মার্চ করোনা লকডাউন, আবার সেই স্বপ্ন ভঙ্গের আরেকটা কাহিনী। করোনা 3টা মাস আমরা শুধু আমাদের এমপ্লয়িদের হচ্ছে স্যালারি দিয়ে রেখেছি আর আমাদের প্রোডাক্টগুলোকে অনলাইনে সেল করেছি। শুধুমাত্র সেল করে আমরা কিন্তু আমাদের এমপ্লয়ি, আমাদের ফ্যামিলি, আমাদের ফ্যাক্টরি কস্টিংগুলো চালিয়েছি। একদম টোটালি প্রায় 3টা মাস এই প্ল্যাটফর্মগুলোতে অনলাইনে সেল করে আমরা শুধুমাত্র টিকেছিলাম। এরপর যখন 3 মাসে করোনা শেষ হয়ে গেলো, আবারও দেখি যে না মোটামুটি সবাই আবার আমাদের প্রোডাক্টগুলো সাপোর্ট দিচ্ছে। আর আলহামদুলিল্লাহ এরপরে আর ছোট মানে পিছন ফিরে তাকানো লাগে না, একটু করে কন্টিনিউ দেখা যাচ্ছে সেট আপ বড় করেছি। কিন্তু করোনার সময় যেটা হয়েছে, আমি জুতার সেট আপটা আর কন্টিনিউ করতে পারি নাই তখন। এরপরে আবার স্বপ্ন দেখা, 2022 সালে আমি IDLC প্রথম আলো সেরা নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেলাম। আমরা বলছি যে আপনি স্বপ্নজয়ী, আপনার দৃষ্টিতে আপনি কি মূল্যায়ন করেন আপনাকে? আমি যদি আমার কথা বলি যে আমার ভালো লাগে, কেন ভালো লাগে, এখন আমরা মহিলারা কিন্তু সবসময় দেখি যে তাদের কোনো ফ্যামিলিতে আইডেন্টিটি নাই, ফ্যামিলির মানুষ তাদের প্রায়োরিটি দিচ্ছে না। কিন্তু আমি যদি আমার ফ্যামিলির কথা বলি, তারা কিন্তু সবাই এখন জানে যে না মাকসুদা যদি কোনো একটা ডিসিশন নেয় সেটা ভুল করবে না। তো আমি মনে করি কি প্রত্যেকটা মেয়ে আসলে এক একটা শক্তির উৎস। তো সেইখান থেকে যদি কেউ নিজে পরিশ্রম করে টিকে থাকতে পারে, তাকে আর পিছন ফিরে তাকানো লাগে না। আর আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের কিন্তু দেশের আরেকটা জিনিসও ভালো যে প্রত্যেকে মহিলাদের সম্মান করে। এই সম্মানটার সাথে যদি আমরা নিজেরা পরিশ্রম করে কিছু করতে চাই, আমার মনে হয় যে প্রত্যেকে যেমন নিজের একটা আইডেন্টিটি হয়, ফ্যামিলিতেও অনেক বেশি গ্রহণযোগ্যতা বাড়ে। তো ওই দিক থেকে বলবো যে প্রত্যেকটা মেয়েদের, আসলে ছেলেরা চাইলে অনেক কিছু করতে পারে, প্রত্যেকটা মেয়ের উচিত আসলে কিছু করা। আমার যেই 65 জন এমপ্লয়ি আমার ফ্যাক্টরিতে কাজ করছে, তারা কিন্তু 65 জন না, এই 65 জন মেম্বারের সাথে তাদের আবার কারো ফ্যামিলিতে 4 জন 5 জন, আবার তাদের সাথে অনেক সাপ্লায়ার আছে তাদের সাথে। তো আমরা কিন্তু শুধু আমাদের ফ্যামিলির জন্য করছি না, আমাদের সমাজটার জন্য করছি। তাই আমি এটা মনে করবো যদি আমি না করতাম তাহলে কিন্তু অলরেডি 50% কিছু করা নাই। তো
তো এরকম করে আমি মনে করি যে আসলে সবার আগে আমার মনে হয় মেয়েদের প্রতি যদি আমরা আরেকটু সহানুভূতিশীল হই, মেয়েরা যদি আরেকটু সাহস দেখায়, তাহলে আমরা যেমন এগিয়ে যেতে পারবো, আমাদের সমাজটাও আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। এটাই সত্যি যে দিন শেষে আসলে আপনি একজন নারী, এই যে নারী হিসাবে আপনি এত দূর পথ চলেছেন, নিশ্চয়ই আপনার জীবনে স্ট্রাগল ছিল বা প্রতিকূল পরিবেশ ছিল বা কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। তো এই জায়গাগুলো আমরা একটু চ্যালেঞ্জের জায়গা বলতে গেলে অনেক, যেমন আমি যদি কোথাও টেন্ডার ড্রপ করতে যাই, প্রথমেই তো বলবো মহিলা মানুষ আপনি পারবেন না, এত হেসেল নিতে পারবেন না। একটা পুরুষ মানুষ পারুক আর না পারুক, তাকে কিন্তু এই কথাগুলো শুনতে হয় না ফার্স্টলি। সেকেন্ডলি আবার দেখবেন কি কোথাও যদি কোনো একটা বড় কাজ পেয়ে যায়, বলে আপনি কিভাবে পাইছেন আল্লাহ জানে, মহিলা মানুষ, এই যে একটা বাজে কমেন্টস করা, এটা কিন্তু অনেক বড় একটা জায়গা। তবে মহিলা মানুষ হিসেবে চ্যালেঞ্জ আপনি যদিও কোশ্চেন করেছেন, আমি এটার পাশাপাশি কিছু অপরচুনিটিসও বলতে চাই। যেমন বর্তমানে আমি যদি মহিলা হিসেবে দেখবেন কি যে মহিলা উদ্যোক্তাদের এত ফ্যাসিলিটিস, যেটা আমার মনে হয় অনেক পুরুষ উদ্যোক্তারা এটা নিয়ে আফসোস করবে যে মহিলারা এত সুন্দর ফ্যাসিলিটিস পাচ্ছে, আমাদের জন্য নাই। যদি ব্যাংক লোনের কথা বলেন, মহিলারা 4% ইন্টারেস্টের ব্যাংক লোন পায়, যেখানে ছেলেরা 9 থেকে 12% ইন্টারেস্ট এর ছাড়া নিচে ব্যাংক লোন পায় না। তো আমরা আসলে সমাজটা বদলানোর জন্য অনেক চেষ্টা চলছে, কিন্তু হয়তো এটা তো আর একদিনে হবে না। তবে সর্বসাকুল্যে এই মুহূর্তে আমি যেটা বলবো, আমি অবশ্যই আমাদের পাশে যে পুরুষগুলো আছে তাদেরকে থ্যাংক ইউ দেবো, এটার বিকল্প নাই। যেমন হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কথা যদি বলি, আমি কিন্তু অনেক সময় 1 মাস 2 মাস বাড়িতে থাকতে পারছি না, হয়তো ঢাকার বাইরে কোনো এক্সিবিশন, নয়তো দেশের বাইরে কোনো একটা এক্সিবিশনে চলে যায়। আমার 2টা বাচ্চা, আমি কিন্তু এখন অনায়াসে আমার বাচ্চা 2টাকে আমার হাজব্যান্ডের কাছে রেখে চলে যেতে পারি। তো এটার জন্য কিন্তু আমি শুধুমাত্র যে আমি হচ্ছে আমাকে নিয়ে আমার জন্যই সফল তা না, আমি যদি আমার সফলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তাহলে আমার স্বামীকে ছাড়া কিন্তু বিকল্প নাই। ধরুন আপনি একজন নতুন উদ্যোক্তা, এই সময়ে আপনি কোন স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন? আমি যেটা ফিল করেছি প্লাস দেখছি যে আমাদের দেশের প্রত্যেকটা উদ্যোক্তা অনেক ক্রিয়েটিভ, কিন্তু তারা একটা জিনিস ভুল করে, যেটা হচ্ছে কি, মনে করেন যে আমি দেখলাম যে আপনি কাপড়ের বিজনেস ভালো করছেন, যে আমাকে কাপড়ের বিজনেস করতে হবে, আপু লেদারের বিজনেস ভালো করছে, আমাকে লেদারের বিজনেস, এইটা না চিন্তা করে যখন আমি একজন নতুন উদ্যোক্তা, আমি যদি এরকম চিন্তা করি যে আমি উদ্যোক্তা, আমার ভিতরে কি ক্রিয়েটিভিটি আছে, আমি কোনটাকে নিজের মনে করি, কোনটা করতে আমার ভালো লাগে, এই 3টা জিনিস অ্যাড করে যদি আমি কঠোর পরিশ্রম করি, কোনো অ্যাঙ্গেলে আমার পিছিয়ে থাকার কোনো যৌক্তিক কারণ থাকবে না। অবশ্যই আমি আমার উদ্যোগ নিয়ে সফল হতে পারবো। তো আমি নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে একটা মেসেজই দিব যে যদি তারা চায় যে উদ্যোক্তা হবে, তাহলে যেন নিজের ভিতরে যে ক্রিয়েটিভিটিটা, এটাকে করে কাজে লাগিয়ে তারা পরিশ্রম করে, তাহলে অবশ্যই তারা সফল হবে, প্লাস আমাদের চেয়ে ভালো সফল হবে। কারণ 9 বছর আগের শুরু আর বর্তমানের শুরুর মধ্যে অনেক সুযোগ সুবিধা বর্তমানে অ্যাড হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু উদ্যোক্তাদের জন্য অনেক প্ল্যাটফর্ম হচ্ছে। আমরা এখন বসে বলতে পারি যে কোনটা, আমরা যদি সোয়াট অ্যানালাইজ করি যে আমি আসলে কি করলে ভালো হবে, কোন জিনিসটা এখন ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্যতা পাচ্ছে, কোন উদ্যোগটা, তো এটা করতে পারলে আসলে আমাদের উদ্যোক্তা যারা হতে চায়, হবু উদ্যোক্তা কিংবা যারা উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য এটা আসলে খুবই প্রয়োজন যে আমরা যদি একটু সোয়াট অ্যানালাইজ করি, আমরা নিজেরা একটু গবেষণা করি নিজের সাথে নিজের। আসলে আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়ে আসছে। আসলে এটার জন্য যে আপনাদের প্রোগ্রাম, যে স্বপ্নজয়ী প্রোগ্রামকেও অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা যারা উদ্যোক্তা, আমাদের জীবনের পথ চলাটা এত চ্যালেঞ্জিং, এই 9 বছরের গল্প আসলে অনেক বড়, যেটা হচ্ছে শর্টকাট বলতে পারবো না। তারপর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সাথে আমি আমার পথ চলার গল্পটা বলতে পেরেছি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামী পর্বে থাকবে অন্য কোনো উদ্যোক্তা, অন্য কোনো স্বপ্নজয়ী।